নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা বলছি। আপনারা শুনছেন অভিজ্ঞান গাঙ্গুলির হত্যাশাস্ত্রের শেষ শাস্ত্র কনক শাস্ত্র। কনক শাস্ত্রর 1 থেকে 7 অধ্যায় পড়া হয়ে গেছে, আজ 8ম অধ্যায়। শুরু করি। কথা মতো দিনের দ্বিতীয় প্রহরে বাসব এসে হাজির হল অতিথি নিবাসে। আগে থেকেই তৈরি ছিলেন চাণক্য এবং জীবসিদ্ধি। সঙ্গে সঙ্গেই তারা বেরিয়ে পড়লেন। দক্ষিণ প্রাঙ্গণে আয়ুরালয় অবস্থিত। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়কে পৃথিবীর প্রথম চিকিৎসা শাস্ত্রর অনুসন্ধান কেন্দ্র বলা চলে। আয়ুর্বেদের জনক এবং চিকিৎসা শাস্ত্রর প্রথম বই চরক সংহিতার লেখক মহামতি চরক স্বয়ং এই বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন। এই চিকিৎসা কেন্দ্র তার নিজের স্থাপনা করা। আয়ুরালয়ে দেখা করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা আর অনুমতি আগেই জোগাড় করে রেখেছিল বাসব। চাণক্য এবং জীবসিদ্ধি দুজনকেই সম্মত হতে হলো যে বাসব বেশ কাজের মানুষ। একতলার একটা আলাদা ঘরে রাখা হয়েছে সুনাভকে। তার ঘরে 3 জনকে ঢুকতে দেখে সুনাভ ভীত চোখে তাদের দিকে চাইল। চাণক্য তার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলেন। বছর 18-19-এর এক কিশোর, চোখের মনি অস্বাভাবিক বড় এবং তাতে ঘোলাটে দৃষ্টি, চোখের কোলে গভীর কালি। চাণক্য এই ছাত্রর নামটা আগেই জেনেছেন বাসবের থেকে, তাই প্রশ্ন করলেন, সুনাভ, কেমন আছো? ছেলেটা ঘাড় নেড়ে বলল, ভালো, শুধু। শুধু কি? ওই ছায়াগুলো, ওরা আবার চলে আসবে। কোন ছায়াগুলো সুনাভ? ওই কালো কালো ছায়ামূর্তিগুলো মাঝে মাঝেই আসে। ওদের চোখ লাল, কয়লার মতো আগুন জ্বলে। ওরা এখন আসবে না। তুমি ঠিক বলছো? হ্যাঁ, এখন কেউ আসবে না। তুমি কি শুধু তাদেরকেই দেখতে পাও, নাকি আরও কেউ এসে তোমাকে ভয় দেখায়? না, শুধু ওরা, আর সঙ্গে ওই মণি। তাদের লাল চোখের মণি? না না, মণি, কিন্তু তার চোখ লাল। কথার স্বাভাবিকতা হারিয়ে যাচ্ছে বুঝে চাণক্য প্রসঙ্গ বদল করলেন। সেদিন রাতে কি হয়েছিল মনে পড়ে? সুনাভ কথা শুনতে পেয়েছে বলে মনে হলো না। বারবার শুধু সামনের দেয়ালের দিকে চাইছে ভয়ে ভয়ে। চাণক্য ব্যাপারটা লক্ষ্য করেছেন। প্রশ্ন করলেন, তারা কি ওই দেয়াল থেকে বের হয়ে আসে? হ্যাঁ, রাত হলেই বেরিয়ে আসে। কালো কালো, লাল চোখ, মণি। সেই দিন রাতেও কি এরাই এসেছিল? হ্যাঁ, ওরা নরক থেকে এসেছে, ফিরে এসেছে। ও নিজের সঙ্গে নিয়ে এসেছে ওদের। চোখে আতঙ্ক ফুটে উঠেছে সুনাভর। চাণক্য বললেন, ভয় নেই, ওরা এখন আসবে না। বাইরে চেয়ে দেখো, দিনের আলো। জানালার বাইরে চেয়ে কিছুটা যেন আশ্বস্ত হলো সুনাভ। চাণক্য আবার বললেন, ওই রাতে কি হয়েছিল একটু মনে করে বলতে পারো? আমরা নরকের দরজা খুলে প্রেতদের ডেকে এনেছি। ওরা আমাদের ঘিরে ধরেছিল। আমার পেছনেই সে এসে দাঁড়িয়েছিল। আমরা তাকে। আচমকা ভেঙে পড়ল সুনাভ। প্রচণ্ড কাঁদতে থাকল। একে প্রশ্ন করে আর লাভ নেই। চাণক্য ঘাড় নেড়ে বেরিয়ে এলেন ঘর থেকে। ওদের সঙ্গের 2 জনও ওর দেখা দেখি বেরিয়ে এলো। বাসব বলল, এবার দ্বিতীয় ছাত্র পুষ্পলের ঘরে যাব আমরা। পুষ্পলকে প্রথমে ওপরতলায় রাখা হয়েছিল, কিন্তু ছিত্রবানের মৃত্যুর পরেই শঙ্কিত হয়ে প্রধান বৈদ্য তাকে নিচের একটা ঘরে রাখার নির্দেশ দেন। আসুন আমার সঙ্গে, এই 4টে ঘর ছেড়েই তার ঘর। বাসবের দেখানো পথে এগিয়ে চললেন আচার্য ও জীবসিদ্ধি। একটা
প্রায় একই রকম ঘরে এসে ঢুকলেন তারা। সেখানে আধশোয়া অবস্থায় এক কিশোর বসে। পুষ্পলেরও বয়স ওই সুনাভর মতোই 16-17 হবে। তারও চোখে একই রকম দৃষ্টি, ভীত, বিষণ্ণ, অনিদ্রায় ক্লান্ত। কিন্তু পুষ্পল শান্ত নয়, সে প্রতি মুহূর্তে দৃষ্টি ঘোরাচ্ছে আশেপাশে। কিছুক্ষণ পর পর জানলার দিকে চাইছে ভীত দৃষ্টিতে, যেন কিছু একটা ভয়ঙ্কর জিনিস এক্ষুনি ঢুকে আসবে ওখান থেকে। তাদের 3 জনকে ঢুকতে দেখে চেঁচিয়ে উঠল, এসো না, একদম এদিকে এসো না, ওই পাখিটা তোমাদেরও ধরে নেবে, তুলে নিয়ে যাবে তোমাদেরও, ভেতরে এসো না। চাণক্য শান্ত স্বরে বললেন, চিন্তা নেই, আমাদের ওই শয়তানটা ধরতে পারবে না, কিন্তু আমি তাকে আগে কখনো চাক্ষুষ করিনি। কেমন দেখতে তাকে বর্ণনা দিতে পারবে? মানুষের মতো শরীর, কিন্তু অনেক বড়, বিশাল বড় দানব পাখি, মাথাটা বড় কাকের মতো, না না বাজ পাখির মতো, বড় বড় 2টো ডানা আছে, পায়ে ধারালো নখ, ওটা দিয়েই তো মানুষকে ধরে নিয়ে যায়। সেই দিন রাতে কি ওই পাখিগুলোই এসেছিল? না না, একটাই পাখি আছে, ওটাই। ও, সেই রাতের কথা মনে আছে? ওই যে রাতে প্রথম দেখেছিলে ওই দানব পাখিকে? হ্যাঁ, এটাই তো এসেছিল। প্রথমে কুমারকে ধরে, তারপর আমার দিকে ফিরে তাকায়। সারা শরীর কাঁপছে পুষ্পলের, আবার জানলা দিয়ে বাইরে চাইতে থাকে। ওই 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 যে দেখো, বাইরে আকাশে উঠছে, খোলা জানলা দিয়ে ঢুকে পড়বে। এতবার বলেছি বন্ধ করো, ওটা কেউ শুনছে না। জানলা দিয়ে চেয়ে খোলা আকাশে এক ঝাঁক পাখি ছাড়া কিছুই দেখা গেল না। চাণক্য বললেন, বেশ, আমি বলে দেব যেন জানালাটা বন্ধ করে দেয়। হ্যাঁ, করো করো। আর কথা না বাড়িয়ে বাইরে বেরিয়ে এলেন চাণক্য। হতাশভাবে একটা দীর্ঘশ্বাস ফেললেন। এদের থেকে বেশি কিছুই জানা যাবে না, বরং কুমার সুভাষের থেকে কিছু জরুরি তথ্য পাওয়ার আশা আছে। সে তো শুনছি এদের চেয়ে সুস্থ। হ্যাঁ আচার্য, এখন তার কাছেই যাব। তার আগে খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। কিন্তু আমি ও জীবসিদ্ধি তো সপাক খাবো আজ থেকে, হে বাসব। কথাটা শুনে জীবসিদ্ধি একটু অবাক হলো, কারণ সপাক খাওয়ার কথা আগে বলেননি চাণক্য। বাসব বলল, ওহো, তা বেশ, কিন্তু আচার্য, আমি তো সেরকম কোনো ব্যবস্থা করিনি। আজকের আনাজ চাল আমি আমাদের সৈনিকদের দিয়ে আনিয়ে রেখেছি। কালকের থেকে তুমি যদি ব্যবস্থা করে দিতে পারো রোজকার জিনিসপত্রর, তবে ভালো হয়। তবে তার জন্যে ন্যায্য মূল্য আমরা দিয়ে দেব তোমায়। কোনো অসুবিধা নেই আচার্য, হয়ে যাবে। বেশ, তবে তুমি খাওয়া সেরে নিয়ে আমাদের বাড়িতে এসো। আজ্ঞে আচার্য। বাসব বিদায় নিতে জীবসিদ্ধি প্রশ্ন করল, আচার্য, এই সপাকে খাওয়ার বিষয়টা বুঝলাম না। চাণক্য পথ চলতে শুরু করলেন। জীবসিদ্ধি তার সঙ্গেই চলেছে। ফাঁকা জায়গায় এসে বললেন, খাবারে কেউ কিছু মাদক দ্রব্য মিশিয়ে দিচ্ছে কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে, তাই নিশ্চিত না হওয়া অবধি এখানকার খাবার না খাওয়াই বাঞ্ছনীয়। তা আপনি সত্য বলেছেন, কিন্তু আচার্য, এই বিষয়ে নিশ্চিত কিভাবে হওয়া যায়? একটা উপায় আছে, তার জন্যে তোমায় কয়েকটা দিন কষ্ট করতে হবে। এর বেশি কিছু বললেন না চাণক্য। অতিথি নিবাসের দিকে পা বাড়ালেন। 9 দুপুরের সূর্য মুখ ঠেকেছে মেঘে। বোধহয় বৃষ্টি হবে সন্ধ্যার দিকে। চাণক্য এবং জীবসিদ্ধি চলেছে বাসবের সঙ্গে। গন্তব্য কুমার সুভাষের ছাত্রনিবাস। পথ চলতে চলতে চাণক্য প্রশ্ন করলেন, ওহে বাসব, তুমি এখানে ঠিক কি কাজ করো? আচার্য, আমি এখানকার গ্রন্থাগারের কিছু সামান্য কাজকর্ম সামলাই। আসলে আমি শিক্ষিত, উচ্চশিক্ষা না থাকলেও সাধারণ শিক্ষা আমার আছে,
তাই গ্রন্থাগারে মাঝে মাঝে আমার কাজ পড়ে, আর বাকি সময়ে অন্যান্য আচার্যদের কাজকর্ম করি। বেশ বেশ, তা তোমায় প্রথম কে এখানে কাজ দেয়? একটু থেমে বাসব উত্তর দেয়, আচার্য বিন্দাচল। উনি এখানকার উদ্ভিদবিদ্যার আচার্য ছিলেন, আমায় স্নেহ করতেন। একটু খামখেয়ালি মানুষ ছিলেন, কিন্তু খুব ভালো মনের মানুষ। হ্যাঁ জানি। ছিলেন কেন? তিনি কি অবসর নিয়েছেন? হ্যাঁ, উনি একদিন হঠাৎ কাউকে কিছু না বলে তক্ষশিলা থেকে বেরিয়ে চলে যান 1 বছর আগে। সে কি, কেন? বলতে পারি না আচার্য। খামখেয়ালি মানুষ ছিলেন, অত্যধিক জ্ঞানী, দিনরাত নিজের গবেষণাগারে কাজ করতেন। মুখে কিছু না বললেও চাণক্যর মনে পড়ে গেল আচার্য বিন্দাচলের কথা। মানুষটা জ্ঞানী, পরিশ্রমী এবং অত্যন্ত মেধাবী, কিন্তু তিনি ছিলেন আচার্য শকুনির অন্ধভক্ত। এই রকম কয়েকজন আচার্য বরাবরই আচার্য শকুনির পক্ষে থাকতেন সেই সময়ে, এবং সেই কারণে চাণক্যর সঙ্গে তাদের সদ্ভাব ছিল না। তবে প্রত্যেকে একে অন্যকে যোগ্য সম্মান দিয়ে চলতেন। এইসব প্রসঙ্গ এখন আর তুলে লাভ নেই, অতীতের তিক্ততা থাকুক অতীতেই। প্রসঙ্গ বদলাতে চাণক্য প্রশ্ন করলেন, ওহে বাসব, একটা কথা বলো, তুমি নিজে কি কখনো এই তক্ষশিলায় অপদেবতার দেখা পেয়েছ? খানিকক্ষণ চুপ থেকে বাসব বলে, হ্যাঁ আচার্য, আমি দেখেছি। আমিও কালো ছায়ামূর্তিদের দেখেছি, ওই লাল চোখ, জ্বলন্ত। কোথায় দেখেছ? নিজের বাড়িতে ফেরার পথে দেখেছি, উত্তরের জলাশয়ের পাড়ে। কয়েক সপ্তাহ আগের ঘটনা। আমার কাজ সেরে ফিরতে দেরি হয়েছিল, অন্ধকার ঘনিয়ে এসেছিল। জলাশয়ের পাশ দিয়ে পার হচ্ছিলাম, তখনই একটা অদ্ভুত আওয়াজ পেলাম। সেটা জলাশয়ের দিক থেকেই আসছে। তাকিয়ে যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল আচার্য। আজও সে দৃশ্যর কথা ভাবলে আমার আতঙ্ক লাগে। কি দেখলে? আমি দেখলাম জল থেকে উঠে আসছে অনেক আকৃতি। তাদের প্রত্যেকের চোখ জ্বলন্ত কয়লার মতো লাল, হাতে পাখির মতো ধারালো নখ। দলে দলে তারা উঠে আসছে জলের গভীর থেকে। আমি বুঝতে পারি যে এরা কেউ মানব নয়, এরা দানব, প্রেত। আমি ঈশ্বরের নাম জপ করতে থাকি আর সেখান থেকে পালাই। নিজের ঘরে এসে দরজায় খিল না দেয়া অবধি পেছন ঘুরে চাইনি, আর মন্ত্র জপও থামাইনি। সে বড়ই ভয়ঙ্কর। ভয়ঙ্কর বটে। আর কোনোদিন কিছু দেখেছ? না আচার্য, সেই রাতের পর আমি পণ করেছি যে যাই ঘটুক আমি রাতের বেলা আর প্রাঙ্গণে বের হব না। কুমার সুভাষ আগে অন্য ছাত্রদের সঙ্গে একই ছাত্রনিবাসে থাকত, কিন্তু সেই রাতের ঘটনার পর তাকে আলাদা ছাত্রাবাসে আনা হয়েছে। এখানে তার নিজস্ব কিছু দাসদাসী তার দেখাশোনা করছে। সে কিছুটা আরোগ্য লাভ করেছে। বাসব এখানেও আগেই কথা বলে রেখেছিল, তাই তাদের কেউ বাধা দিল না। তারা গিয়ে পৌঁছলেন কুমারের ঘরে। কুমারের বয়স অন্য 2 ছাত্রর তুলনায় কম। প্রথম বর্ষের ছাত্র সে, নিজের ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছিল। তাদের দেখে কুমার উঠে বসে হাত জোড় করে প্রণাম করল। প্রণাম আচার্য চাণক্য, আপনাকে এত দূর চলে আসতে হয়েছে বলে আমি ক্ষমা প্রার্থী। আমায় যদি বৈদ্যরা বারণ না করত তবে আমি নিজেই আপনার সঙ্গে দেখা করতাম। আয়ুষ্মান ভব কুমার, তোমার রাজোচিত সৌজন্য তোমার কুল ও শিক্ষার পরিচয় দেয়। তুমি অসুস্থ, তাই এখন বৈদ্যদের নির্দেশ পালন করাটাই তোমার উচিত। মাননীয় অতিথিরা, আপনারা আসন গ্রহণ করুন। ওহে বাসব, ওদের আসন দাও, নিজেও বসো। সবাই আসন গ্রহণ করলে চাণক্য বললেন, পরিচয় করিয়ে দিই, এ আমার শিষ্য জীবসিদ্ধি। দুজনেই একে অন্যের প্রতি নমস্কার জানালো। কুমার বলল, বলুন মহামতি, আপনাদের কি সাহায্য করতে পারি? কুমার, আমরা সব ঘটনা শুরু থেকে জানতে চাই।
কোনো সামান্য তথ্যও যেন বাদ না যায়। বেশ, তবে গোড়া থেকেই শুরু করি। আমি এবং আমার 3 বন্ধু সবাই ইন্দ্রজাল বিদ্যার ছাত্র। আমরা অনেক দিন থেকেই এমন কোনো রহস্যময় প্রাচীন পুঁথি বা লিপি খুঁজে চলেছিলাম যা থেকে অলৌকিককে উপলব্ধি করতে পারব। বেশ কয়েকবার আমরা গ্রন্থাগারে গিয়ে খুঁজেছিলাম সেই রকম কিছু, কিন্তু পাইনি কিছুই। আপনি তো জানেনই, এখানে অধ্যয়ন ছাড়াও আমাদের প্রত্যেক ছাত্রর সাপ্তাহিক আলাদা আলাদা কাজের ভার পড়ে। এরকমই একদিন পুষ্পলের কাজের ভার ছিল গ্রন্থাগারে। দৈবাৎ সে একটা প্রাচীন পুঁথি খুঁজে পায়, আমাদের এসে সেই কথা বলে। এরপর আমরাও গিয়ে সেই পুঁথি পড়ে বুঝি যে এটা সত্যি অলৌকিক কিছুর চাবিকাঠি হতে পারে, যদিও এই বইয়ের প্রথম দিকের পাতা নেই, তাই নিশ্চিত হওয়া যায় না কিসের বই বা কার লেখা। কিন্তু ওটা মন্ত্রতন্ত্রের বই এইটুকু বোঝা যায় সহজেই। আমরা সেই বই নিজেদের সঙ্গে নিয়ে আসি এবং তার থেকে প্রত্যেকের জন্যে আলাদা করে লেখাগুলো লিপিবদ্ধ করি। এরপর আমরা তিথি নক্ষত্র বিচার করে এক রাতে সেই তন্ত্রক্রিয়া করে দেখতে যাই, আর তাতেই কাল হলো আমাদের। কুমারের দৃষ্টিতে পরিচিত ভয় আর বিষণ্ণতা ফুটে উঠল। কিছুক্ষণ থেমে নিজেকে সামলে নিয়ে আবার বলতে লাগল, সেই রাতটা ছিল দুর্যোগের। ঈশান কোণের কালো মেঘ দেখেই আমাদের অশুভ সংকেত আঁচ করা উচিত ছিল। জানেন আচার্য, আমার ধুলো ধোঁয়া সহ্য হয় না, তাই আমার বন্ধুরা বলেছিল যেন এই সব থেকে আমি বিরত থাকি, কারণ সেখানে হবন অগ্নি জ্বালতে হয়েছিল। আমি নিজের শারীরিক সমস্যা উপেক্ষা করে এই অনিষ্টর কাজে লিপ্ত হলাম। অত্যধিক কৌতূহল আমাদের অন্ধ করে দিয়েছিল। দুর্যোগ শুরুর আগেই আমরা আমাদের তন্ত্রক্রিয়া আরম্ভ করি। তারপর প্রথমে কিছু হয়নি, নিজের গতিতে চলছিল সব, কিন্তু শেষের দিকে আমার প্রচণ্ড ভয় করতে থাকলো। টের পেলাম আমার পেছনেই কিছু একটা এসে দাঁড়িয়েছে। আমি পেছন ঘুরলাম আর তখনই দেখলাম ওটাকে, একটা বিশাল মাকড়সা আমার দিকে তাকিয়ে আছে। পরক্ষণেই আমার দিকে জাল ছুঁড়ে দিল সেটা। আমি চিৎকার করে উঠলাম। তারপর আর কিছু মনে নেই। পরের দিন আমার সংজ্ঞা ফেরে আয়ুরালয়েতে। তার মানে তুমিই চিৎকার করেছিলে? তোমার বন্ধুরা তোমার চেয়ে বেশি ভয় পেয়েছিল, তারা আগে চিৎকার করেনি? না, তারা আমি আর্তনাদ করার কয়েক মুহূর্ত আগেই একে একে সংজ্ঞা হারায়। তোমাদের লেখা ওই মন্ত্র বা আসল বইটা দেখা যায়? আচার্য, আমাদের লেখাগুলো তো পাবেন না। সেই দিন রাতে লোকজন শুধু আমাদের তুলে এনেছিল, আমাদের সমস্ত জিনিসপত্র ওখানেই থেকে গিয়েছিল। শেষ রাতে শুনেছি প্রবল বৃষ্টি আর তুফান হয়েছিল, সব ধুয়ে গেছে, ওই বই নষ্ট হয়ে গেছে। জীবসিদ্ধি লক্ষ্য করল বাসব কিছু একটা বলতে গিয়েও বলল না। চাণক্য বললেন, ধন্যবাদ কুমার, তুমি বিশ্রাম নাও। কুমারের বাড়ি থেকে বেরিয়ে এসে বাসব বলল, আচার্য, ভেতরে তখন বলিনি, কিন্তু আমি আপনাদের একটা সাহায্য করতে পারি। কি সাহায্য বাসব? ওই পুঁথি, ওটা নষ্ট হয়নি। আমি জানি ওটা কোথায় রাখা আছে। তাই নাকি? এ তো দারুণ সুসংবাদ। তুমি কিভাবে জানলে এই কথা? কুমার সুভাষের এ তথ্য জানা নেই। সেই রাতে লোকজন আর কিছু উদ্ধার করতে না পারলেও পুঁথিটাতে গ্রন্থাগারের মোহর দেখে তুলে এনেছিল। পরের দিন যখন কয়েকজন ওটা গ্রন্থাগারে ফেরত দিতে যায়, সেই দিন সেই সময়ে আমি সেখানেই ছিলাম। সেখানেই আমার কাজের ভার ছিল। অন্তত আমি এটা জানি যে গ্রন্থাগারের কোন অংশে সেই বইটা রাখা আছে। বেশ বেশ, তাতেই যথেষ্ট উপকার হবে। ওহে জীবসিদ্ধি, তুমি কি একটু কষ্ট করে সেই পুঁথিটা আমায় খুঁজে এনে দিতে পারবে? তবে আজ বা কালকের মাঝে একবার বাসবের সঙ্গে গ্রন্থাগারে যেও। বেশ,
নিশ্চয়ই যাব। 10। সকাল থেকে কয়েক ঘন্টার চেষ্টায় শেষ পর্যন্ত সেই বইটা খুঁজে পেয়েছে জীবসিদ্ধি ও বাসব। গ্রন্থাগারের কোন অংশে সেটা রাখা আছে তা না জানা থাকলেও এটা খুঁজে বের করাটা খড়ের গাদায় সূঁচ খোঁজার মতোই কঠিন হতো। সেটা নিয়ে চাণক্যর ঘরে এসে জীবসিদ্ধি আচার্যকে ধ্যানমগ্ন অবস্থায় পেল। পদ্মাসনে চোখ বুজে গভীরভাবে ধ্যানে বসে আছেন তিনি। জীবসিদ্ধি জানে এই সময়ে ওকে বিরক্ত করা যাবে না, তাই সে অপেক্ষা করে বসে থাকল। বেশ কিছুক্ষণ পরে চাণক্য চোখ খুললেন এবং জীবসিদ্ধিকে দেখে মৃদু হাসলেন। জীবসিদ্ধি তার সামনে রাখা পুঁথিটার দিকে নির্দেশ করে বলল, এই সেই বই আচার্য। আহা, বেশ বেশ, এটা আমি আজকেই একবার পড়ে দেখব। কাল সৈনিকদের দিয়ে ভালো খেজুরের রস আনিয়েছি, খুব সুন্দর, একবার স্বাদ নিয়ে দেখো হে জীবসিদ্ধি। উত্তর না দিয়ে জীবসিদ্ধি চুপচাপ বসে আছে দেখে চাণক্য প্রশ্ন করলেন, কি প্রশ্ন করতে চাও সেটা করে ফেলো। আচার্য, পুরো বিষয়টা নিয়ে আপনি কি কোনো ধারণা করতে পেরেছেন? নিজের টিকির চুলে হাত বোলালেন চাণক্য। বললেন, সত্যি বলতে আমার মনে হয় এখনো পুরো রহস্যটাই আমাদের সামনে আসেনি। বিষয়টা অনেক বেশি গভীর। তবে গত 3 দিনে ছাত্রদের, বাসব এবং প্রধান আচার্যর বক্তব্য থেকে কয়েকটা বিষয় উঠে এসেছে। যেমন প্রত্যেকে আলাদা আলাদা দৃশ্য দেখেছে। 4 ছাত্রর মধ্যে 3 ছাত্র সম্পূর্ণ আলাদা বর্ণনা দিয়েছে। আমার মনে হয় 4র্থ জনও আলাদা কিছুই বলতো। এই বিষয়টা গুরুত্বপূর্ণ। এরপর আসি একটা মূল প্রশ্নে, যার উত্তর আমার অজানা। কোন বিষয়? 4 ছাত্রর মধ্যে কুমার কেন সবচেয়ে কম প্রভাবিত হলো? সেই দিন 4 জন একসঙ্গে সব কাজ করল, অথচ শুধু কুমার সুস্থ রইল। সেই একমাত্র ওই রাতে আর্তনাদ করতে পেরেছিল, বাকিরা তা করতে পারেনি। কেন? আপনি কি কুমারকে সন্দেহ করছেন? আমি সবাইকেই সন্দেহ করছি। কুমার যে সত্যি কথা বলছে তার কোনো প্রমাণ নেই। এদিকে এই 2 জন ছাত্র যে অভিনয় করছে না, তারই বা প্রমাণ কই? যদিও এত নিখুঁত অভিনয় করা তাদের পক্ষে সম্ভব বলে আমার মনে হয় না। আপনি কি সন্দেহ করছেন এরা মাদক সেবন করেছিল? লক্ষণ তো তাই বলছে। মাত্রাতিরিক্ত সেবনের ফলে তাদের এই অবস্থা হয়ে থাকতে পারে। কিন্তু সেক্ষেত্রে বাকি প্রত্যেকের এই ভয়ের আর অদ্ভুত দৃশ্য দেখার কারণ কি? সেটাই সবচেয়ে বড় রহস্য। যদি না সম্পূর্ণ ব্যাপারটাই পুরোপুরি মানুষের রটনা হয়ে থাকে। আদিকাল থেকেই মানুষ অতি প্রাকৃত নিয়ে উৎসাহিত। তাদের মস্তিষ্ক অলৌকিকের সংস্পর্শে এলে অত্যন্ত প্রীত হয়। কিন্তু তাই বলে স্বয়ং প্রধান আচার্য? দেখো, ওর বয়স হয়েছে। বার্ধক্য মানুষকে বদলে দেয়। হতে পারে পুরোটাই তার বার্ধক্যর কারণে ঘটেছে। তার অনিদ্রা আর স্বাস্থ্য ভেঙে পড়া সবই স্বাভাবিক কারণে হতে পারে। আর ওর দেখা ওই দৃশ্যটা যে ওর অন্তরের পুরনো ব্যথার কারণে দেখেছেন, তা আমি নিশ্চিত। ওই দৃশ্য ওর অতীতের সঙ্গে যুক্ত। কীরকম? চাণক্য উঠে 2 পাত্র খেজুরের রস ঢেলে 1 পাত্র শিষ্যর দিকে এগিয়ে দিয়ে অন্য পাত্র নিজে নিয়ে বসলেন। বললেন, ওর অতীতের কিছু ঘটনা আছে যা তুমি জানো না, আমি জানি। যৌবনকালে তিনি পড়াশোনা করতে নিজের পরিবার ছেড়ে এখানে চলে আসেন। পরিবারের আপত্তি তিনি শোনেননি। কিন্তু ওর অবর্তমানে ওর দেশের গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। তাতে ওর স্ত্রী এবং মেয়ের মৃত্যু হয়। এরপর থেকে সারা জীবন তিনি নিজেকে এই দুর্ঘটনার জন্য দায়ী করে এসেছেন। আচার্য প্রমুখ বিশ্বাস করেন যে তিনি যদি নিজের উচ্চাকাঙ্ক্ষার তাগিদে পরিবারকে ত্যাগ করে না আসতেন, তবে হয়তো তাদের মৃত্যু থেকে বাঁচাতে সক্ষম হতেন। ওর দেখা দৃশ্যে
ওরই হাতের প্রদীপের আগুন থেকে তার পরিবারের শরীরে আগুন লাগে, এটা বৃদ্ধর মনের গভীরে লুকোনো গভীর অনুতাপের নিদর্শন। আমার মতে এটাই তার দেখা ভয়ানক সেই দৃশ্যর মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। বেশ, আপনার যুক্তি আমি মানছি, কিন্তু তক্ষশিলায় ঘটে চলা সমস্ত বিষয়টাই শুধুমাত্র রটনা আর জনশ্রুতি, এটা আমি মানতে পারছি না। দু চুমুক রস পান করে তৃপ্তির স্বরে আচার্য বললেন, আমি একবারও বলছি না যে সেটাই ঠিক ব্যাখ্যা, আমি শুধুমাত্র সম্ভাবনার কথা বলছি। তাছাড়া আমারও ধারণা বিষয়টা এতটা সরল নয়। বললাম না, আমার মনে হয় সম্পূর্ণ রহস্য এখনও আমাদের সামনে আসা বাকি। আপনার এরকম মনে হওয়ার কারণ? বিশেষ কারণ নেই, এটা আমার সজ্ঞা বা একটা অনুভূতি। আরও একটা সম্ভাবনা আছে, প্রবল সম্ভাবনা আছে। কি সম্ভাবনা? হতে পারে এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকের ওপরেই মাদকের প্রভাব পড়েছে এবং সেটা করা সম্ভব একমাত্র খাবার অথবা পানীয় জলের মাধ্যমে। সেটা নিশ্চিত করার উপায়? তোমায় কষ্ট করে আবার গুপ্তচর বৃত্তি করতে হবে। কোথায়? প্রধান পাকশালায়। কালকেই আমি আচার্য প্রমুখর সুপারিশে তোমায় সেখানকার কর্মী হিসেবে নিযুক্ত করব। তোমার কাজ হবে কয়েকদিন নজরদারি করা, কোনো সন্দেহজনক ব্যক্তি খাবারে কোনো অজানা কিছু জিনিস মিশিয়ে দিচ্ছে কিনা তার উপর নজর রাখা। বেশ, আর জলের বিষয়টা? প্রতিটা পানীয় জলের জন্য ব্যবহৃত কুয়োর ওপর গোপনে নজর রাখবে আমাদের সঙ্গে আসা মগধের সৈনিকরা। সাধারণ কর্মীদের বেশি তারা এই কাজ করবে। উত্তম প্রস্তাব। হ্যাঁ, এতে আমরা... কথার মাঝখানে বাধা পড়ল, কারণ বাইরে থেকে একজনের ডাক শোনা গেল। আচার্য চাণক্য? হাসি মুখে আচার্য উত্তর দিলেন, আচার্য দধীচ, আসুন আসুন, আমি জানতাম আপনি আসবেন নিশ্চয়ই। ঘরে ঢুকলেন চাণক্যরই সমবয়সী একজন মানুষ, ভারী চেহারা, উঁচু নাক। ওর সঙ্গেই ভেতরে ঢুকলেন আরও একজন, ইনিও স্থূলকায়, দীর্ঘাঙ্গী, প্রসন্নচিত্ত মুখাবয়ব। দুজনেরই বেশ এবং ন্যাড়া মাথার টিকি থেকে বোঝা যায় এরা দুজনেই ব্রাহ্মণ এবং এখানকার আচার্য। চাণক্য দ্বিতীয় ব্যক্তিকে দেখে বললেন, আচার্য বুধাদিত্য, স্বাগতম। আসুন আসুন আচার্যগণ, এত বছর পর আপনাদের সাক্ষাৎ পেয়ে আমি আপ্লুত। দুজনে আসন গ্রহণ করলেন। আচার্য বুধাদিত্য কপট ক্ষোভ প্রকাশ করে বললেন, আমরা মোটেই আপনার ওপর প্রসন্ন নই আচার্য চাণক্য। আপনি এসেছেন 3 দিন হয়ে গেল, অথচ এই পুরনো সহকর্মীদের সঙ্গে একবারও দেখা করতে এলেন না। বন্ধুরা, আমায় ক্ষমা করবেন, আমি আসার পর থেকে একদিনও অবসর পাইনি। আমি আপনাদের সঙ্গে প্রথম সুযোগেই দেখা করতে অবশ্যই যেতাম। আমি সত্যি ক্ষমা প্রার্থী। আপনারা কি এক পাত্র করে খেজুরের রস পান করতে ইচ্ছুক? খুব সুস্বাদু এই রস। আচার্য দধীচ বললেন, আহা, হয়েছে হয়েছে, আপনার এই অত্যধিক মধুদ্রব্য প্রীতি এত বছরেও ক্ষীণ হয়নি দেখছি। আগে বলুন, এই তরুণ ব্রাহ্মণটি কে? কৌতুক মিশ্রিত স্বরে চাণক্য বললেন, ভালো করে দেখুন তো, কে? চিনতে পারছেন না? না তো। জীবসিদ্ধি এগিয়ে গিয়ে তাদের প্রণাম করে বলল, আচার্যগণ, আমি জীবসিদ্ধি। জীবসিদ্ধি? সে কি? এ কি বেশ? তুমি তো ব্রাহ্মণ বেশ ধরেছ দেখছি। আজকাল এইটাই আমার বেশ আচার্য। ভালো ভালো, আয়ুষ্মান ভব। এত বছর বাদে তোমাদের দেখা পেয়ে খুবই ভালো লাগলো। আচার্য বুধাদিত্য বললেন, আচার্য চাণক্য, আমরা কিন্তু একটা বিশেষ নিবেদন নিয়ে এসেছি। বলুন, কি করতে পারি আমি আপনাদের জন্যে? আপনাকে অন্তত সপ্তাহে 1 বা 2 দিন আমাদের ছাত্রদের সময় দিতে হবে। এই কথার সমর্থন করলেন আচার্য দধীচ। হ্যাঁ আচার্য চাণক্য,
আমরা ছাত্রদের আপনার কাহিনী বহুবার শুনিয়েছি। তারা আপনাকে চাক্ষুষ করতে এবং আপনার থেকে জ্ঞান লাভ করতে অত্যন্ত উদগ্রীব। আমি চাই না তারা এমন সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত হোক। আমরা চাই আপনার জ্ঞান, আপনার জীবন দর্শন এবং যুগান্তকারী ভাবনা আপনি ছাত্রদের সঙ্গে ভাগ করে নিন। প্রণাম জানিয়ে চাণক্য বললেন, আমায় এই সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আশা করি আগামী কয়েকদিনে সেই অবসর আমি পাব। আগামী কয়েকদিন আমার বিশেষ কাজ নেই, কাজ প্রধানত জীবসিদ্ধির। আজ এই পর্যন্ত। এমন কৌতূহলোদ্দীপক উপন্যাস আমি খুব কমই পড়েছি। আমি জানি আপনারাও নিশ্চয়ই একমত হবেন। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।